নমস্কার বন্ধুরা, সাগর অডিও বুক চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। বাংলা সাহিত্যের রূপরীতির উপর একটি নতুন অডিও সিরিজ তৈরি করছি, যেখানে কবিতা, নাটক, উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ সাহিত্য, সমালোচনা সাহিত্য, গদ্য সাহিত্য ও সাহিত্যিক মতবাদ নিয়ে বিভিন্ন লেখকের বই ও প্রবন্ধ পাঠ করব। এই অডিও সিরিজটি কয়েকটি পর্বে বিভক্ত করা হবে, যেন বিষয়টির সমগ্র দিক সুন্দরভাবে উপস্থাপিত করা যায়। আশা করি সমস্ত বাংলা সাহিত্যপ্রেমীদের এই সিরিজটি ভালো লাগবে। আজকে এই সাহিত্য পাঠের ভূমিকা দিয়ে আমরা সূচনা করব। সেখানে সাহিত্য কী, সাহিত্য সৃষ্টির বিভিন্ন মতবাদ ও সাহিত্য সৃষ্টির বিভিন্ন উপাদান নিয়ে আলোচনা করব। তাহলে শোনো আজকে সাহিত্য পাঠের ভূমিকা। কাকে বলে সাহিত্য? এ প্রশ্ন জেগেছিল একেবারে আদিকবি বাল্মীকির মনে। সংস্কৃত ভাষায় উচ্চারিত প্রথম শ্লোক মা নিষাদ প্রতিষ্ঠাং ইত্যাদির সঙ্গেই কবির যন্ত্রণাকাতর হৃদয়ে প্রশ্ন জেগেছিল, এ আমি কি উচ্চারণ করলাম? কিমিদং ব্যারিতং ময়া। সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্য সংস্কৃত আলঙ্কারিকগণ বহু চিন্তা প্রয়াস উপস্থিত করেছেন। ধ্বনিবাদী, রসবাদী, রীতিবাদী তাত্ত্বিকেরা অনেক বিচার বিশ্লেষণ করেছেন। এই চিন্তা প্রতীচ্য আমরা লক্ষ্য করি অনেক আগে থেকেই। সাহিত্যতত্ত্ব বিষয়ে মূল্যবান আলোচনার জন্য এরিস্টটল এবং তার পোয়েটিক্স এখনও অমর হয়ে আছে। এখনও সাহিত্যালোচনার জটিল তাত্ত্বিক জিজ্ঞাসায় আমাদের শরণাপন্ন হতে হয় তারই কাছে। কিন্তু প্রতীচ্যে এই জাতীয় আলোচনার সূত্রপাত এরিস্টটলের গুরু আরেক মহান দার্শনিক প্লেটোর হাতে, অথবা বলতে পারি আরও আগে ফ্রগস গ্রন্থে, যার রচয়িতা প্রায় 2400 বছর আগেকার কমেডি নাটক রচয়িতা এরিস্টোফানিস। এরপর দীর্ঘকাল যাবৎ সাহিত্যতাত্ত্বিকেরা নিয়োজিত রয়েছেন সাহিত্যের স্বরূপ এবং লক্ষণ বিচারের কাজে। সাহিত্য রচনার উৎসাহ কেন মানুষের মনে জাগে? সকলেই কবি নয়, কেউ কেউ কবি। কেন সকলে কিছু লেখার চেষ্টা করলে বাক্য হয়েই থাকে, অথচ বিশেষ কারো লেখা কাব্য হয়ে ওঠে কী কারণে? কাব্য রচয়িতাদের প্রতি অলৌকিক ক্ষমতা বর্ষিত হয় কিনা, এই ধরনের অনেক প্রশ্নই তাত্ত্বিকদের আলোড়িত করেছে। দার্শনিক সক্রেটিস এবং প্লেটো কবিদের সম্বন্ধে যে ঐশী প্রেরণার উল্লেখ করেছিলেন, তারপর থেকেই নানাভাবে এই প্রেরণার ব্যাপারটা একটা তাত্ত্বিক চেহারা লাভ করেছে। আবার ওই একই সঙ্গে দার্শনিক এরিস্টটলের যুক্তিবাদী চিন্তার ফলে অনুকরণবাদের উদ্ভব ঘটেছে, যার ফলে সাহিত্য প্রতিভা এই রকম কোনো দৈব প্রতিভা নিরপেক্ষ এক শক্তি বলে পরিগণিত হয়েছে। মানুষের মনে সাহিত্য সৃষ্টির প্রেরণা আসে কেবলমাত্র ঈশ্বর যখন সে শক্তি তাকে দান করেন। প্লেটোর এ কথা সত্যি ধরে নিলে যে কী সমস্যার উদ্ভব ঘটে, তা প্লেটোরই লেখা থেকে পাওয়া যায়। সেখানে বলা হয়েছে, হোমারের মতো কবি যখন দিব্যোন্মাদগ্রস্ত হয়ে যান তখনই লিখতে পারেন, এবং সেই দিব্যোন্মাদনা ও ঐশী শক্তির প্রকাশ না ঘটলে কারো পক্ষে সে লেখার সঠিক রসগ্রহণও সম্ভব না। সাহিত্য সৃষ্টির নেপথ্য কারণ হিসেবে যদি দৈবী আশীষ বা প্রেরণা সঞ্চারের ব্যাপার থাকে, তবু তাকে বাদ দিয়ে অন্য কোনো কারণ আছে কিনা সেটাই আমাদের চিন্তা করতে হবে। কারণ যে শক্তি সম্বন্ধে আমাদের কোনো ধারণা করাই সম্ভব নয়, তাকে বিশ্লেষণের ক্ষমতাও আমাদের নেই। আমাদের ধারণার সীমার মধ্যে যা আছে তা বিচার বিশ্লেষণই আমাদের পক্ষে সম্ভব। সেইভাবে চিন্তা করতে গেলে দেখা যাবে, মানুষ নিজে যা অনুভব করে সেই অনুভূতি প্রকাশের জন্য তার একটা ব্যাকুলতা আছে। এর দুটো কারণ। প্রথম কারণ, তার অনুভূতির ক্ষেত্র অনেক বড়, পশুর মতো খাদ্য অনুসন্ধান এবং বংশবিস্তারের মধ্যেই তার চিন্তার পরিশ্রম সীমাবদ্ধ নয়। আর দ্বিতীয়ত, সে বস্তু জগৎকে ঠিক যেমনটি দেখে ঠিক সেইভাবেই গ্রহণ করে না। বাস্তব অস্তিত্বকে নিজের মনের মাধুরী মিশিয়ে সে একটু অন্যরকমভাবে তৈরি করে নেয় হৃদয়ের মধ্যে। এই দুইটি কারণেই নিজের অনুভূতিকে সে প্রকাশ করতে চায়। অবশ্য এর পিছনে রূপ নির্মাণের একটা আগ্রহ আছে। মানুষ শিল্প সৃষ্টি করতে পারে, নিজের সৃষ্টি দেখেই হয়তো মানুষ তা শিখেছে, এবং তারপর থেকেই হয়তো সে নিজের সৃষ্টির প্রেমে পড়ে গেছে। সে গুহার গায়ে আঁচড় কেটে দেখেছে, তার শিকার দৃশ্যের কিছু আনুরূপ্য ফুটে উঠেছে সেখানে। পাহাড়ের টুকরো ঘষে দেখেছে,
তার চেহারায় আকৃতি ফুটে উঠেছে কোনো কিছুর। সাহিত্যের ব্যাপারটা এসেছে নিশ্চয়ই অনেক পরে, কিন্তু রূপ নির্মিতির প্রতি ঔৎসুক্য যে সাহিত্য রচনার একটি প্রধান কারণ, এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই। সমস্ত সৃষ্টির মূলে আছে বোধহয় মানুষের বিস্ময়বোধ। এই জগৎ এবং জীবন সম্বন্ধে মানুষ ছিল অত্যন্ত উৎসুক। যে পৃথিবীতে আমরা বাস করি তার প্রতিটি জিনিসই আমাদের বিস্ময় উদ্রেক করেছে। একদিকে পর্বত, সমুদ্র, আকাশের মতো বিশাল সৌন্দর্য, অন্যদিকে অগ্নি, বজ্রবিদ্যুৎ, ঝঞ্ঝার মতো প্রবল শক্তি আমাদের ভয়ে বিস্ময়ে অভিভূত করেছে। কিন্তু কেবল বিশাল জিনিস নয়, মানুষ যখন একটি বর্ণোজ্জ্বল প্রজাপতি দেখেছে সে বিস্মিত হয়েছে, ফুলের শোভা তাকে মুগ্ধ করেছে, পাখির কুজন তার ভালো লেগেছে। এই বিস্ময়ের কারণেই মানুষের মুগ্ধতার জন্যই ভালোবাসা, আবার ভালোবাসার সূত্রেই পৃথিবীর উপর আত্মীয়তা প্রতিষ্ঠিত। রবীন্দ্রনাথ এই বিস্ময়বোধকেই তাই বোধহয় বলতে চেয়েছেন হৃদয়ের জারক রস। মনুষ্যতর প্রাণীর হৃদয়ে এই বিস্ময়বোধ নেই বলেই তার জগৎ অত্যন্ত সীমিত। কিন্তু মানুষের পৃথিবী অনেক বড়। সে যেমন তার কাছে জিনিসকে জানতে চায় তেমনি জানতে চায় দূরের জিনিসকেও, যেমন সে জানতে চায় অপরকে তেমনি জানতে চায় নিজেকেও। আর এই যে জানা, এ শুধু চোখ দিয়ে জানা নয়, কান দিয়ে শোনা নয়, এর সঙ্গে যুক্ত আছে হৃদয়। ইন্দ্রিয়ের জগৎকে পরিবর্তিত করেছি অনুভূতির সাহায্যে দৃশ্যমান জগৎকে আমরা আমাদের মনের মধ্যে একটা নতুন জগতে পরিণত করে চলেছি। রবীন্দ্রনাথ সাহিত্যের তাৎপর্য প্রবন্ধে লিখেছেন, বাইরের জগৎ আমাদের মনের মধ্যে প্রবেশ করিয়া আর একটা জগৎ হইয়া উঠিতেছে। তাহাতে যে কেবল বাইরের জগতের রং, আকৃতি, ধ্বনি প্রভৃতি আছে তাহা নহে, তাহার সঙ্গে আমাদের ভালো লাগা, মন্দ লাগা, আমাদের ভয়, বিস্ময়, আমাদের সুখ দুঃখ জড়িত। তাহা আমাদের হৃদয় বৃত্তির বিচিত্র রসে নানাভাবে আবশিত হইয়া উঠিতেছে। হৃদয় বৃত্তির বিচিত্র রস আছে বলেই বিভিন্ন বিষয় সম্পর্কে আমাদের জিজ্ঞাসা, কৌতূহল ও জানার আনন্দ এত প্রবল। মানুষ যে পৃথিবীতে বাস করে, প্রথমে সেই পৃথিবীকে সে ভালো করে জানতে চেয়েছে, তার বাঁচার চেষ্টাতেই তার অস্তিত্বকে সুরক্ষিত করতে। এরপর জেগেছে তার বিস্ময়, বৃহৎ শক্তি সম্বন্ধে, ক্ষুদ্র সৌন্দর্য সম্পর্কে, দৃশ্যমান সব কিছু সম্পর্কে। মানুষের মনে এই যে সৌন্দর্যের জগৎ জেগে উঠেছে, সেই জগৎকে সে প্রকাশ করতে চেয়েছে। চোখে দেখা পৃথিবী যেমন তাকে মুগ্ধ করেছে, তেমনি চোখে দেখা যায় না এমন জগতের কথাও সে কল্পনা করেছে। কল্পনার এই প্রসারও সাহিত্যের ক্ষেত্রে কম গুরুত্বপূর্ণ নয়। মানুষ এই বাস্তব জগতের মতো অন্য জগতের কল্পনা করেছে আকাশলোকে, ভেবেছে পাতালেও এই রকম একটা পৃথিবী আছে, ফলে এক ভুবনের অভিজ্ঞতা থেকে জন্ম নিয়েছে ত্রিভুবনের কল্পনা। সে ভাবতে চেষ্টা করেছে মানুষের চেয়ে অনেক বেশি শক্তিমানের কথা। এই অতিলৌকিক শক্তির চিন্তাতেই তার মনে এসেছে স্বর্গলোকের দেবতার কথা। সেই সঙ্গেই সে ভেবে ফেলেছে পাতালে অসুর শক্তির পরাক্রমের কথা। অবশ্য এসব চিন্তা মানুষের একেবারে প্রাথমিক পর্যায়ের চিন্তা, তাই তার সাহিত্যের একেবারে আদিকালে এইসব চিন্তার প্রকাশ আমরা দেখি। মানুষের চিন্তা শক্তি যত পরিণত হয়েছে, ততই এই বহির্জগতের চেয়ে মানুষ এবং মানুষের বিচিত্র মনোজগৎ তার উৎসাহের কেন্দ্রে চলে এসেছে। নিজে ছাড়া অন্যান্য যেসব মানুষ রয়েছে, তার পরিবারে, তার গোষ্ঠীতে, অন্যান্য গোষ্ঠীতে, তাদের সম্পর্কে চিন্তাভাবনা শুরু হয়েছে তারপরে এসেছে মানুষের নিজের সম্বন্ধে চিন্তা। উদরপূর্তির চিন্তা নয়, বাসস্থানের চিন্তা নয়, এর চেয়ে অনেক বেশি স্বার্থবিযুক্ত চিন্তা, অনেক বেশি মানবিক চিন্তা। মানুষ হিসাবে আমাদের করণীয় কি? মানব জীবনের সার্থকতা কি? মানুষের প্রকৃত জীবনযাপন ঠিক কেমন হওয়া উচিত? এই সব চিন্তা। সেই সঙ্গে অর্থাৎ জীবনের সার্থকতার প্রশ্নের সঙ্গেই মানুষের মাথায় এসেছে মৃত্যু চিন্তা, মানুষের পরিণামের চিন্তা। মৃত্যু চিন্তার সঙ্গেই বিকশিত হয়েছে প্রাসঙ্গিক আরও অনেক কিছু, নিয়তি বা অদৃষ্ট চিন্তা, পাপ পুণ্যের চিন্তা, কর্মফল, জন্মান্তর ইত্যাদির চিন্তা। আসলে মানুষের আশা, আকাঙ্ক্ষা, অনুরাগ, বিতরাগ, স্বপ্ন ও ভালোবাসা, এক কথায় তার সংরক্ত অনুভূতির জগৎ এতই প্রবল যে মৃত্যুই মানুষের জীবনের সব কিছুর আকস্মিক ছেদ, এক চরম পরিসমাপ্তি, এ কথা মানুষ মন থেকে মেনে নিতে পারে না। সেই জন্যই মানুষের এই ধরনের চিন্তা আধ্যাত্মিক ও নৈতিক পথ পরিক্রমা। এর মধ্যে কতটুকু সত্য, কতটুকু অসত্য সে আমাদের বিচার্য নয়, সম্ভবত তা আমাদের সাধ্যের মধ্যেও নয়। কিন্তু চিন্তার জগৎ যেহেতু আমাদের সাহিত্যের জগৎ,
তার একটা পরিসীমা আছে, এ কথাও আমাদের জেনে রাখা উচিত। চিন্তার আরেকটি মাত্রাগত বৈচিত্র্য আছে, সেটি নির্দেশ করেছেন সমালোচক হাডসন। সেদিক থেকে বিচার করলে আমরা পাই চিন্তার বিষয়, অথবা চিন্তার প্রতিফলনই যেহেতু সাহিত্য, এমন কথাও বলা যায়। আমরা এইভাবে বিশ্লেষণ করলে পেয়ে যাই সাহিত্যের বিষয় সম্বন্ধে কিছু স্থূল বিভাজন রাখা। সেইগুলি এই রকম: 1 নম্বর, একক ব্যক্তির অভিজ্ঞতা ও অনুভূতির বিবরণ বিচ্ছিন্ন এক ব্যক্তিত্ব হিসাবেই তার এই চিন্তার দ্বারা অন্যান্য ব্যক্তি, সমাজ বা সামাজিক কোনো সত্যের স্বরূপ পরিস্ফুট হয় কিনা আমাদের জানার দরকার নেই। তার দ্বারা সে ব্যক্তি হিসাবেই নিজেকে স্পষ্ট করে তোলে। একদিকে যেমন আমরা পাই তার বাহ্যিক আচরণ ও পছন্দ অপছন্দের ব্যাপার, অন্যদিকে তার অন্তর্জগতের উদ্ভাস। অর্থাৎ এক কথায় বলতে গেলে আমরা সে মানুষটিকে বা একক ব্যক্তিত্বকে চিনে নিতে পারি। মানুষ হিসাবে মানুষের অভিজ্ঞতা, এখানে সমস্যা ঠিক একক মানুষের নয়, এবং সমস্যার প্রকৃতিও প্রাত্যহিক জীবনযাপনের সঙ্গে জড়িত নয়। সেটা নয় বলেই সমস্যার প্রকৃতি নৈর্ব্যক্তিক এবং সামান্য। একটা জীবনের সার্থকতা কি, মরণোত্তর কোনো অস্তিত্ব থাকা সম্ভব কিনা, পাপ পুণ্য বলে সত্যিই কিছু আছে কিনা, এই ধরনের বোধ আমাদের কোন দিকে পরিচালিত করেছেন? ঈশ্বর যদি থাকেন, মানুষের সঙ্গে তার সম্পর্ক ঠিক কী, মানবজাতির ভবিষ্যৎ কী, এই ধরনের প্রচুর জিজ্ঞাসা। এইগুলি সবই মানবিক জিজ্ঞাসা, কিন্তু এ প্রশ্ন সাধারণভাবে প্রত্যেকটি মানুষের, কোনো ব্যক্তিগত মানুষের নয়। 3, মানুষের প্রতি মানুষের দায়িত্ব ও কর্তব্যবোধের চিন্তা, এক কথায় তার সামাজিক চিন্তা। সমাজের অন্যান্য মানুষের প্রতি একক ব্যক্তির কী ধরনের মনোভাব হওয়া উচিত, অথবা সমাজকে তার কি দেওয়ার আছে, বা সমাজের জন্য তার কিছু করণীয় আছে কি না। সামাজিক ক্রিয়াকর্মের তাৎপর্য মানবিক জীবনের স্বাধীনতা তা ব্যাহত করে অথবা ব্যক্তি জীবনকে উদ্দীপ্ত করতে সাহায্য করে, এই ধরনের চিন্তাভাবনা। 4, বাইরের প্রকৃতির জগৎ সম্বন্ধে চিন্তা, এক অর্থে নিসর্গ চিন্তা বলা যায়, সৌন্দর্য চিন্তাও বলা যায় কিছুটা সংকীর্ণ অর্থে। আসলে প্রকৃতি ও মানুষ এই নিয়ে পার্থক্য জগৎ, সুতরাং একে অন্যের পরিপূরক কিনা, আমাদের অনুভূতি ও জীবন নিয়ন্ত্রণে প্রকৃতির কোনো ভূমিকা আছে কিনা, এই রকম নানা প্রশ্ন আমাদের আন্দোলিত করতে থাকে। বস্তুত ভারতীয় সভ্যতার আদিযুগে এই প্রশ্ন বিচলিত করেছিল আর্য ঋষিদের। প্রকৃতির বিশাল শক্তি দেখে বিস্ময়ে বিমূঢ় হয়ে তারা পবন, বরুণ, উষা, আকাশ প্রভৃতিকে দেবতা জ্ঞানে বন্দনা করেছেন। 5, শিল্প ও সাহিত্য সম্বন্ধে মানুষের ভাবনা। শিল্পে মানুষ বিভিন্ন প্রকারভেদের কথা ভাবতে পারে, নানা প্রকরণে তার সৃষ্টি ক্ষমতাকে ব্যবহার করতে পারে, অথবা মানুষ শিল্প ও সাহিত্যে তার যে সাফল্য এবং সৃষ্টি ক্ষমতার বিকাশ তাকেই বিচার বিশ্লেষণ করতে পারে। মানুষের যে চিন্তা তার সাহিত্য ও সংস্কৃতিতে প্রতিফলিত হয়, তার এই বিভিন্ন মাত্রাগত বৈচিত্র্য বিচার করলেই সাহিত্যের বিভিন্ন প্রকরণের একটা রূপরেখা আমরা পেতে পারি। যেমন হাডসনের নির্দেশিত চিন্তার এই 5টি বৈশিষ্ট্য স্মরণ রাখলে সাহিত্যের 5টি স্থূল প্রকারভেদও আমরা তাৎক্ষণিকভাবে নির্দেশিত করতে পারি। যেমন আত্মগত বা মন্ময় সাহিত্য, সাধারণভাবে মানুষের জীবন নির্ভর সাহিত্য, সামাজিক সত্যমূলক সাহিত্য, নিসর্গ চেতনামূলক সাহিত্য এবং সাহিত্য ও শিল্প সংক্রান্ত রচনা। অবশ্য ঠিক এইভাবে সাহিত্য প্রকরণের বিভাগ করা চলে না, কারণ এই বিভাগ একান্তভাবেই বিষয় নির্ভর। সাহিত্যের বিভিন্ন প্রকরণের কথা যখন আমরা ভাবি, তখন কেবল বিষয়ের কথা ভাবি না, তার আঙ্গিকের কথাও ভাবি। তাছাড়া প্রকরণের বিভাগ ও উপবিভাগের সূক্ষ্মতা যে প্রচুর বৈচিত্র্যের মুখোমুখি হতে হয়, এত সাধারণ বিভাগে তার কাছাকাছি পৌঁছানো সম্ভব নয়। সুতরাং এই আলোচনা স্মরণ রেখেই আমরা অন্যভাবে সাহিত্যের শ্রেণী বিচারের কথা ভাবতে পারি। মানুষের চিন্তার একেবারে উৎসমূলে গিয়ে সাহিত্যের শ্রেণীবিভাগের কথা ভেবেছেন বঙ্কিমচন্দ্র। বিবিধ প্রবন্ধের অন্তর্গত গীতিকাব্য প্রবন্ধে তিনি লিখেছেন, যখন হৃদয় কোনো বিশেষভাবে আচ্ছন্ন হয়, স্নেহ কি শোক কি ভয় কি যাহাই হোক, যাহার সমুদায় অংশ কখনো ব্যক্ত হয় না, কতটা ব্যক্ত হয় কতটা ব্যক্ত হয় না, যাহা ব্যক্ত হয় তাহা ক্রিয়ার দ্বারা বা কথার দ্বারা। এই ক্রিয়া এবং কথার নাটককারের সামগ্রী। যেটুকু অব্যক্ত থাকে সেইটুকু গীতিকাব্য প্রণেতার সামগ্রী। যেটুকু সচরাচর অদৃষ্ট অদর্শনীয়
এবং অন্যান্য অনুমেনীয় অথচ ভাবাপন্ন ব্যক্তির রুদ্ধ হৃদয়ের মধ্যে উচ্ছ্বাসিত, তাহাকে ব্যক্ত করিতে হইবে। মহাকাব্যের বিশেষ গুণ এই যে কবির উভয়বিধ অধিকার থাকে, বক্তব্য এবং অবক্তব্য উভয়ই তাহার আয়ত্ত। মহাকাব্য, নাটক এবং গীতিকাব্যে এই একটি প্রধান প্রভেদ বলিয়া বোধ হয়। এখানে আমরা সাহিত্যের এক স্থূল শ্রেণী বিভাগ পাই এবং বুঝতে পারি প্রকৃতি অনুযায়ী বিভিন্ন প্রকারের সাহিত্যের রূপ নির্মিতি স্পষ্ট হয়। নাটককে সাধারণভাবে দৃশ্যকাব্য বলা হয়। তার দৃশ্যত্ব নামক ধর্মটির উপর প্রাচ্য সাহিত্যতাত্ত্বিকরা বেশি জোর দিয়েছেন। সাধারণ রূপের বিচারেও তাকে আমরা বলে থাকি উক্তি প্রত্যুক্তি বন্ধ, কারণ নাটকের উপজীব্য কেবল সংলাপ এবং নাট্য নির্দেশিত ক্রিয়া। কিন্তু বঙ্কিমচন্দ্র আরও গভীরভাবে বিচার করে দেখাতে চেয়েছেন মানুষের কোনো কোনো হৃদয়ভাবেই এমন বৈশিষ্ট্য থাকে যে কথার এবং ক্রিয়া দ্বারা তা প্রকাশ করা সম্ভব, এবং নাট্যকার সেই ধরনের ভাবেই নাটকের জন্য গ্রহণ করেন। যে হৃদয়ভাব অব্যক্ত, যা কথার দ্বারা এবং ক্রিয়ার দ্বারা প্রকাশের যোগ্য নয়, তা যদি বিষয় হিসাবে নাট্যকার গ্রহণ করেন তাহলে কি অনর্থ ঘটে, তাও বঙ্কিমচন্দ্র দেখিয়েছেন ভবভূতির উত্তরচরিত নাটকের সমালোচনা প্রসঙ্গে। যে হৃদয় ভাব অব্যক্ত তা গীতিকবি কেমন করে প্রকাশ করেন সে অন্য প্রসঙ্গ, এবং তা সবিস্তারে আলোচনার অবকাশ পরে পাওয়া যাবে। মহাকাব্য সম্বন্ধে সে একই কথা প্রযোজ্য। বঙ্কিমচন্দ্র যেভাবে মাত্র 3টি প্রকরণ আশ্রয় করে সাহিত্যের শ্রেণীবিভাগের উৎসমূল দেখিয়েছেন, হাডসনের অবলম্বনে সেরকম 3টি মাত্র প্রকরণ নয়, কিন্তু বিভাগের ক্ষেত্রে তিনি অযথা জটিলতা সৃষ্টি করেননি। চিন্তার যেসব বৈচিত্র্যের কথা আমরা পূর্বেই উল্লেখ করেছি, সেদিক থেকে বিচার করলে সাহিত্যের প্রধান শ্রেণী হতে পারে 3 ধরনের। 1 নম্বর, আত্মমগ্ন বা মন্ময় সাহিত্য। যিনি সৃষ্টি করেছেন তার হৃদয়ের উন্মোচনই বড় কথা। অর্থাৎ তিনি তার হৃদয়ের কথাই বলুন অথবা বাইরের কোনো মানুষ, বস্তু বা প্রকৃতির কথাই বলুন, এগুলি উপলক্ষ করে তার নিজের চিন্তার যে প্রতিফলন এবং তার দ্বারা স্রষ্টা হৃদয়ের যে তরঙ্গ উদ্ভাস, সেটি সৃষ্টিকর্মে বড় হয়ে ওঠে। কবিতার মধ্যে বিভিন্ন ধরনের গীতিকবিতা এই ভাগের অন্তর্ভুক্ত হতে পারে, এবং সেই একই কারণে ধর্মমূলক খণ্ডকবিতা, শোকগাথা, এমনকি আধ্যাত্মিক চিন্তার কবিতাও মন্ময় সাহিত্যের মধ্যেই পড়তে পারে। কবিতা ছাড়া এক ধরনের প্রবন্ধকেও আমরা আত্মমগ্ন বলতে পারি, যাদের আমরা সাধারণভাবে বলে থাকি ব্যক্তিগত প্রবন্ধ। রম্য রচনার প্রায় বাইরের একটি বিষয় প্রাধান্য পায়, কিন্তু যেখানে বাইরের বিষয় উপলক্ষ মাত্রে পরিণত হয়, লেখকের অন্তর্জগতই আলোকিত হয় বেশি। সেখানে রম্য রচনাও নিঃসন্দেহে মন্ময় সাহিত্যেরই দৃষ্টান্ত। একই সঙ্গে বলা যেতে পারে একটি বিশেষ ধরনের সমালোচনার কথা, যাকে ইংরেজিতে বলা হয় ইমপ্রেশনিস্টিক ক্রিটিসিজম, বাংলায় বলতে পারি প্রতীতি মুখ্য সমালোচনা। লেখকের মনের বিশেষ ধারণা বা প্রতীতি নিয়ন্ত্রণ করে এই ধরনের সমালোচনাকে, তথ্য ও যুক্তি নয়। সুতরাং এই জাতীয় সমালোচনাকেও আমরা আত্মমগ্ন রচনারই বলবো। 2 নম্বর হলো বস্তুধর্মী বা তন্ময় সাহিত্য। এই ধরনের সাহিত্যে স্রষ্টার হৃদয়ের উন্মোচন আমাদের কাছে মুখ্য আকর্ষণ নয়, বহির্জগৎ এবং অন্যান্য মানুষ সম্বন্ধে তার বোধ ও অভিজ্ঞতা কিভাবে প্রকাশিত হয়েছে তাই আমাদের উৎসাহিত করে। কবিতার মধ্যে দীর্ঘ আখ্যানমূলক কবিতা, আখ্যানকাব্য বা গাথাকাব্য এই বিভাগে পড়তে পারে। বঙ্কিমচন্দ্রের মতে মহাকাব্য মন্ময় ও তন্ময় ধারার মিশ্র রূপ, কিন্তু প্রকরণের বিচারে মহাকাব্যকেও এই শ্রেণীর অন্তর্ভুক্ত করাই যুক্তিযুক্ত মনে হবে। নাটক অবশ্যই এই শ্রেণীতে পড়বে, কারণ নাট্যকার সর্বদাই নিজেকে অনুপস্থিত রাখতে চান নাটকে, এবং তন্ময়তাই এই সাহিত্য প্রকরণের প্রধান ধর্ম। উপন্যাস অর্থাৎ নোভেল ও রোমান্স, এই 2 ধরনের রচনাই বস্তুধর্মী সাহিত্য হিসেবে গণ্য হতে পারে। যদি উপন্যাসে লেখকের জীবনদৃষ্টি এবং জীবন সম্বন্ধে বোধ অত্যন্ত মূল্যবান, তৎসত্ত্বেও বাস্তব জীবন ব্যাখ্যা এবং লোকচরিত্রের অভিজ্ঞতাই উপন্যাসের প্রধান অবলম্বন বলে তাকে তন্ময় সাহিত্যের অন্তর্ভুক্ত না করে উপায় নেই। একই কারণে ইতিহাস এবং মহৎ জীবনী কাব্য এই দ্বিতীয় বিভাগেরই অন্তর্ভুক্ত ধরে নিতে হবে। 3 নম্বর, তথ্যমূলক সাহিত্য। কেবল তথ্যদান করাই যে সাহিত্যের কাজ, যাকে রবীন্দ্রনাথ বলেন জ্ঞানের বিষয়, এবং ইংরেজিতে সাধারণভাবে যা পরিচিত
লিটারেচার অফ নলেজ নামে তাকেও আমরা এই তৃতীয় বিভাগের মধ্যে ফেলতে পারি। গুরুপ্রবন্ধ, তথ্যমূলক সমালোচনা, এমনকি ভ্রমণ কাহিনীকেও আমরা এই বিভাগের অন্তর্ভুক্ত মনে করতে পারি। তবে একটু চিন্তা করলেই বোঝা যাবে সাহিত্যের এই বিভাগটির গুরুত্ব খুব বেশি নয়, অন্তত সৃষ্টিমূলক সাহিত্যের কথা চিন্তা করলে। কিন্তু সেই সঙ্গে কথাও বলতে হবে যে গুরুপ্রবন্ধের মধ্যে যেখানে কোনো লেখক সত্তার বা কোনো সৃষ্টির অন্তরঙ্গ রহস্য উন্মোচন আছে, কিংবা ভ্রমণ কাহিনী যেখানে তার তথ্যের ভার একান্ত লঘু করে দিয়ে আদন্ত সাহিত্যরসে উপভোগ্য হয়ে উঠেছে, সেখানে তাকে আমরা নিছক তথ্যমূলক সাহিত্য বলতে পারি না। লেখক নিজেই সেখানে নিবিড়ভাবে ধরা দেন। উদাহরণ হিসাবে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের পালামৌ, প্রবোধ কুমার সান্যালের মহাপ্রস্থানের পথে বা সৈয়দ মুজতবা আলীর দেশে বিদেশে গ্রন্থের নাম উল্লেখ করা যেতে পারে। 3 নম্বর পয়েন্ট, সাহিত্য সৃষ্টির বিভিন্ন উপাদান। সাহিত্যর যে কোনো প্রকরণেই তার প্রধান উপাদান মোট 4টি, যার প্রথমটি অভিহিত হতে পারে হৃদয়গত উপাদান নামে। এই উপাদান হৃদয় সংবেদন জাগায়। সৃষ্টির ইচ্ছা প্রাথমিকভাবে হৃদয়েই জাগে। তার কারণ যাই হোক না কেন, যারা প্রতিভাবাদী তারা মনে করেন কেবল প্রতিভাবানদের, অর্থাৎ ঈশ্বর যাকে প্রতিভা দান করেছেন, কেবল তারাই হৃদয়ের এই উপাদান লাভ করেন। ফলে সকলেই কবি নয়, কেউ কেউ কবি। যারা প্রেরণাবাদী তাদের ধারণা উপযুক্ত প্রেরণা এলে সকলেই এই সংবেদন লাভ করতে পারেন। আবার এরিস্টটলের মতো মনীষীর ধারণা এই উপাদান সকলের মনেই আছে। প্রতিভা বা প্রেরণার কোনো ভূমিকা এক্ষেত্রে নেই। সমালোচকদের অভিমত যাই হোক, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছাটা হৃদয়ের এই উপাদানের উপরেই নির্ভরশীল। সাহিত্য সৃষ্টিও তার ব্যতিক্রম নয়। কোনো মানুষ, কোনো দৃশ্য, কোনো ঘটনা বা কোনো অভিজ্ঞতা তার হৃদয়ে যে আবেগ জাগায়, সেই আবেগেই তার রচনার প্রাথমিক উৎস। একে বলা হয় সৃষ্টির আবেগ। কাজেই শুধু ভঙ্গি দিয়ে চোখ ভোলাবার চেষ্টা যেখানে না হয়, সেখানে হৃদয়গত উপাদান থাকবেই। সাহিত্যের দ্বিতীয় উপাদান হলো বুদ্ধিগত। সাহিত্য রচনার আবেগ অনুভব করলেই তা রচনা করা যায় না, তাকে কাজে পরিণত করতে বুদ্ধির প্রয়োজন হয়। সাহিত্যে এই বুদ্ধিগত উপাদানের 2টি কাজ। প্রথমটি হলো বিষয় নির্বাচন, দ্বিতীয়টি হলো রূপ নির্বাচন। মনে অনেক কারণেই আবেগ জন্ম নেয়। প্রাত্যহিক জীবনে পরিচিত ও অপরিচিত ব্যক্তিদের সঙ্গে ব্যবহারে এমন অনেক ঘটনাই ঘটে যা আমাদের হৃদয়কে আলোড়িত করে। কিন্তু এই আবেগের মধ্যে কোনগুলি সাহিত্যে প্রকাশের যোগ্য, কোনগুলি তা নয়, এই ব্যাপারটা ঠিক করে নিতে হয় বুদ্ধিকেই। একেই বলা হয় বিষয় নির্বাচন। এরপর থাকে রূপ নির্বাচন। যে বিষয়টি সাহিত্যে প্রকাশের জন্য নির্বাচিত হলো, তাকে কোন রূপে, অর্থাৎ সাহিত্যের কোন প্রকরণে প্রকাশ করলে তা সবচেয়ে উপযুক্ত, কার্যকর এবং সমর্থ সৃষ্টিতে পরিণত হতে পারে, মানুষের বুদ্ধি সে কথা বলে দেয়। এই সিদ্ধান্ত মহৎ সাহিত্য সৃষ্টির ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করতে পারে। দৃষ্টান্ত দিয়ে বলা যায় শেষের কবিতা। উপন্যাসের বিষয় কাব্যনাট্যের বিষয় হতে পারত কিনা? ক্যামিলিয়া বা বাসি কবিতা নিয়ে ছোট গল্প লেখা সম্ভব ছিল কিনা? এসব প্রশ্ন চিন্তাশীল ও সতর্ক পাঠকের মনে নিশ্চয়ই উদিত হতে পারে। কৌতুকের ছলে হলেও আমাদের ভাবতে ভালো লাগে, রবীন্দ্রনাথকেও হয়তো এই সিদ্ধান্ত নেবার জন্য অল্প হলেও ভাবতে হয়েছে। তাহলে সাহিত্যের তৃতীয় উপাদানকে আমরা বলতে পারি কল্পনা বা ইমাজিনেশন। যে ঘটনা মানুষের চোখের সামনে দেখে বা যে মানুষ তার চিত্তকে আলোড়িত করে, সেই মানুষের সবটুকু তার পক্ষে দেখা সম্ভব নয়। একটি ঘটনার নেপথ্যে কী ঘটনা ছিল, অথবা কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার যোগসূত্র আসলে কোথায়, কিংবা মানুষের যেটুকু দেখা যায় তার অন্তরালে না দেখা মানুষের যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো আছে, স্রষ্টাকে তা কল্পনায় পূর্ণ করে নিতে হয়। যার কল্পনা শক্তি যত বলিষ্ঠ এবং সুস্থ, এ কাজে তিনিই ততটা সফল। ইমাজিনেশন ছাড়া ফ্যান্সি বা খেয়ালি কল্পনা বলে এক ধরনের তরল অনুমান শক্তিও আছে, যার মধ্যে গভীরতা এবং চিন্তার সচ্ছলতা নেই। ফলে খেয়ালি কল্পনার আশ্রয় নিলে রচনা দুর্বল হয়ে পড়তে পারে। সাহিত্যের চতুর্থ উপাদান হলো প্রয়োগ কৌশল। মনে সৃষ্টির আবেগ এলো, তাকে সাহিত্য সৃষ্টির উপযোগী বলে রায় দিল বুদ্ধিবৃত্তি। তার মধ্যে কতটা অসম্পূর্ণতা ছিল, কল্পনা শক্তি তা ভরাট করে নিল। এবার প্রশ্ন, মনের মধ্যে গোটা ব্যাপারটা যতটা
কার্যকর ছিল, যত সুন্দর ছিল, প্রকাশের পরেও তা কি ঠিক সেরকম আছে? সাহিত্যের আন্তরিক উপলব্ধি এবং তার প্রকাশ ক্ষমতা উভয়ের গুরুত্ব একই রকম কিনা এ বিষয়ে নানা মুনির নানা মত। অনেকে এরকম ধারণা পোষণ করেন যে সাহিত্যের আবেগ ও তার প্রকাশ স্বতন্ত্রভাবে মনে আসে না, একই সঙ্গে উদিত হয়। অর্থাৎ মনে যখন কোনো চিন্তা আসে তখন তা ভাষায় সাজ পরেই আসে। চিন্তা ও তার প্রকাশভঙ্গি যে স্বতন্ত্র এবং প্রকাশভঙ্গির আলোচনা যে পৃথকভাবে হতে পারে, এই ব্যাপারটি স্বীকার করেননি সংজ্ঞাবাদী সাহিত্যতাত্ত্বিক বেনেদিত্তে ক্রোচে। আবার রবীন্দ্রনাথের মতো কবি বলেছেন, প্রকাশই সাহিত্য। সাহিত্যের অনুভূতি এবং সেই অনুভূতি প্রকাশের সামর্থ্যের মধ্যেই তিনি প্রকাশ ক্ষমতাকেই অনেক বেশি মূল্য দিয়েছেন। এই দুটি চরম মতবাদের কোনটি সত্য তা জানার কোনো প্রয়োজন আপাতত আমাদের নেই। আমরা শুধু সহজ বুদ্ধিতে এটুকু বুঝি যে সাহিত্যের আবেগ যেখানে জাগে, প্রকাশের চিন্তা ঠিক সেখানে জাগে না। হৃদয়ের আলোড়ন জাগে অনেকেরই, কিন্তু সেই অনুভূতি কিভাবে প্রকাশ করলে সেই অনুভূতি সঠিকভাবে প্রকাশিত হবে, অথবা নিজে যে ধরনের অনুভূতি উপলব্ধি করছেন পাঠকেরও চিত্তেও সেই জাতীয় অনুভূতি কেমন করে জাগাতে পারবেন, এই ভাবনাটা কিছুটা স্বতন্ত্র। সুতরাং প্রকাশ ক্ষমতা ও প্রয়োগ কৌশল, ইংরেজিতে বলা হয় কম্পোজিশন অ্যান্ড স্টাইল, যে সাহিত্যের অন্যতম প্রধান উপাদান, একথা অস্বীকার করা মুশকিল। তবে এসব গৌণ ব্যাপার সাহিত্য সৃষ্টির প্রক্রিয়া ও পদ্ধতিগত উপাদান মাত্র। সাহিত্যের মূল উপাদান অবশ্যই হলো মানব জীবন। বিভিন্ন প্রকারের সাহিত্যে মানুষের জীবনই বিভিন্নভাবে প্রতিফলিত ও ব্যাখ্যাত হয়। ম্যাথু আর্নল্ড সাহিত্যের সংজ্ঞা দিতে গিয়ে বলেছিলেন যে জীবনের সমালোচনা। আমরা মনে করি সাহিত্য স্রষ্টা জীবনের ব্যাখ্যাতা। জীবনকে যিনি যেভাবে দেখেছেন তিনি সেইভাবে ব্যাখ্যা করেছেন। অনেক সময় স্রষ্টার জীবনের প্রক্ষেপ ঘটেছে বলে কোনো সাহিত্যকে মহৎ সাহিত্যের স্বীকৃতি না দেবার প্রশ্ন উঠেছে। সে সম্বন্ধে আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট। আমরা মনে করি ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা না থাকলে তাকে মহৎ সাহিত্য বলা যায় না। ব্যক্তিগত জীবন অথবা ব্যক্তিগত অভিজ্ঞতায় লব্ধ জীবন সম্বন্ধে উপলব্ধি সাহিত্যে বিভিন্নভাবে ব্যাখ্যাত ও প্রতিফলিত হয়। সমাপ্ত। বন্ধুরা, এই নতুন অডিওটি তোমাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে লিখে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। তাহলে শুনবে আমাকে পরের অডিওতে। ধন্যবাদ।